ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো রয়েছো। বেশ কয়েকদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি, তবে এরপর থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। তো আজ আমরা ক্লাস 12-এর বংশগতি ও বিভেদ চ্যাপ্টারের যে টপিকটি আলোচনা করব তা হলো প্লিওট্রপি। প্লিওট্রপি জিনিসটি কি তা প্রথমত আমরা একটি সংজ্ঞার মাধ্যমে জানব। যখন কি হয়, একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয়, যখন একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় এমন এক বা একাধিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ নিয়ন্ত্রণ করে বা ফিনোটাইপ বহিঃপ্রকাশ ঘটায়, নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হচ্ছে তখন সেই ঘটনাকে বলা হয় কি প্লিওট্রপি। তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। দেখো বলা হয়েছে কি সংজ্ঞাটা এখানে, যখন একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় এমন এক বা একাধিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ ঘটায় বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় বা এক বা একাধিক, অর্থাৎ কি বলা হয়েছে, যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্য, দেখো এক বা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটাকে বলা হয়েছে, সেই টপিকটাকে বলা হয়েছে, সেই টার্মটাকে বলা হয়েছে কি প্লিওট্রপি। বা ইহাকে আরও একটি নাম দেওয়া যেতে পারে কি জিনের বহুবৃত্তি, অর্থাৎ একাধিক কাজ। দেখো একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্য যদি নিয়ন্ত্রণ করে তখন তাকে কি বলা হয়েছে প্লিওট্রপি বা জিনের বহুবৃত্তি। দেখো এই ঘটনাটাকেই বলা হয়েছে কি প্লিওট্রপি। দেখো এখানে যে বৈশিষ্ট্য বা ফিনোটাইপের নিয়ন্ত্রণ করে ওই বৈশিষ্ট্য বা ফিনোটাইপটাকে বলা হয় কি প্লিওট্রফ। বিজ্ঞানী লটউইক প্লেট 1910 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্লিওট্রপি টার্মটি উল্লেখ করেছিলেন। বিজ্ঞানী লটউইক প্লেট সর্বপ্রথম প্লিওট্রপি টার্মটির উল্লেখ করেছিলেন। দেখো তাহলে প্লিওট্রপি জিনিসটি কি আমরা একটি উদাহরণের সহযোগে প্রথমত জানব। আমরা প্রথম যে উদাহরণটি জানব সেটা হলো কি সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া এক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো সিকল সেল অ্যানিমিয়া এমন একটি রোগ যা হলো কি অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা অটোজোমাল প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত। এই হলো কি সিকল সেল অ্যানিমিয়া। পরীক্ষায় কোশ্চেন আসে মেডিকেল পরীক্ষায়, অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত না অটোজোমাল প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। দেখো এটি জানার পূর্বে আমরা একটু স্বাভাবিক জিনিস জেনে নিই। আমাদের রক্তকণিকা থাকে আরবিসি, সে কেমন হয় দ্বি অবতল। দেখো আরবিসি, এই আরবিসির মধ্যে এক প্রকার শ্বাসরঞ্জক থাকে যা অক্সিজেন পরিবহন করে, তাকে বলা হয় কি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হলো এক প্রকার শ্বাসরঞ্জক যা এক প্রকার প্রোটিন। এই হিমোগ্লোবিন এক প্রকার প্রোটিন যা 4টি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত হয়, যা 4টি পলিপেপটাইড চেন দ্বারা পরস্পর গঠিত হয়। এর মধ্যে 2টি পলিপেপটাইড চেন হয় আলফা চেন, যে দুটো আমি কালো অঙ্কন করেছি, এ দুটো আলফা চেন, অর্থাৎ 2টি আলফা চেন এবং 2টি বিটা পলিপেপটাইড চেন দ্বারা
হিমোগ্লোবিনটি গঠিত হয়। তাহলে আমি জানলাম কি আরবিসির মধ্যে স্বাভাবিক যে শ্বাসরঞ্জক থাকে হিমোগ্লোবিন তা দুটি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, দুটি আলফা দুটি বিটা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত হয়। এবারে দেখো এই হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য আমাদের এক প্রকার জিন থাকে, সেটা হচ্ছে স্বাভাবিক জিন। এই হিমোগ্লোবিন সংশ্লেষণের এক প্রকার স্বাভাবিক জিন থাকে যেটাকে বলা হয় কি এ জিন, এইচবি লেখা আছে, যেটা হিমোগ্লোবিন জিনটা হলো এ। দেখো হিমোগ্লোবিন সংশ্লেষণের জন্য একটি জিন থাকে, সেটাকে কি বলা হয়েছে এইচবি এ জিন। আমরা তো বলেছি কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি জিন থাকে। হিমোগ্লোবিন যদি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে দুটো জিন থাকবে, অর্থাৎ অ্যালিল থাকবে এইচবি এ, তাহলে দুটো এ জিন, এরা হচ্ছে কি স্বাভাবিক জিন যা কি করতে পারে হিমোগ্লোবিন তৈরি করতে পারে। দেখো দুটি জিন যদি একই প্রকৃতির হয় এই অবস্থাকে আমরা বলবো হেটেরোজাইগাস না হোমোজাইগাস, এই অবস্থাটাকে আমরা বলবো কি হোমোজাইগাস, এই অবস্থাটাকে আমরা বলবো কি হোমোজাইগাস। এই অবস্থায় হিমোগ্লোবিন এইচবিএ এই এটা হচ্ছে কি জিনোটাইপ, অর্থাৎ জিনোটাইপ। এই যে দুটো জিন স্বাভাবিক জিন যে হিমোগ্লোবিনটি তৈরি করে 100% স্বাভাবিক হিমোগ্লোবিন যুক্ত আরবিসি তৈরি করে, স্বাভাবিক এইচবি যুক্ত আরবিসি তৈরি করে। আরবিসি স্বাভাবিকভাবেই দেখতে দ্বি অবতল হলো। এরপর দেখো যদি কোনো একটি জিনের মিউটেশন ঘটে যায়, এখানে দেখো এইচবি এ জিন, এছাড়া এই জিনটির যদি মিউটেশন ঘটে যায় ইউভি রশ্মি গামা রশ্মি যে কোনো কারণবশত যদি মিউটেশন ঘটে যায় সেক্ষেত্রে কি হবে এইচবি এস নামক জিনে পরিণত হবে এই জিনটি, স্বাভাবিক জিনটি। দেখো এক্ষেত্রে আমরা দুটো একই প্রকৃতির জিন দেখেছিলাম বলে এখানে নাম দিয়েছিলাম কি হোমোজাইগাস। এখানে আমরা দুটো ভিন্ন প্রকৃতির জিন দেখতে পাচ্ছি, এ একটি আর একটি মিউটেশনের ফলে যে জিনটি তৈরি হয়েছে এস, অর্থাৎ এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি হেটারোজাইগাস। এই অবস্থাটাকে আমরা বলবো কি হেটারোজাইগাস অবস্থা। এখানে দেখো একটি জিন যেটা রয়েছে সে 50% হিমোগ্লোবিন যেটা তৈরি করবে, স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করবে 50%, সে কি করলো স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করলো। এছাড়া আরও একটি যে জিন রয়েছে এইচবিএস, এ তো ত্রুটিপূর্ণ জিন, এই জিনটা মিউটেশনের ফলে তৈরি হয়েছে। এই জিনটা যে হিমোগ্লোবিন তৈরি করবে 50% হিমোগ্লোবিন হবে কি অস্বাভাবিক বা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন যুক্ত আরবিসি তৈরি হবে 50%। তাহলে দেখো 50% স্বাভাবিক আরবিসি স্বাভাবিক হিমোগ্লোবিন যুক্ত, আর 50% হিমোগ্লোবিন আরবিসি আর 50% ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন যুক্ত আরবিসি তৈরি হলো। এবারে কি হয়েছিল, এখানে যেই 100% স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়েছিল সেখানে যে আরবিসিটা ছিল স্বাভাবিক আরবিসি ছিল দ্বি অবতল। এবারে দেখো 50% স্বাভাবিক হিমোগ্লোবিন যুক্ত আরবিসি তৈরি হবে স্বাভাবিক আরবিসি অর্থাৎ দ্বি অবতল, আর 50% যে হিমোগ্লোবিন যুক্ত ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন যুক্ত যে আরবিসি তৈরি হবে সেটা দেখতে হবে কাস্তের ন্যায়, অর্থাৎ এর মধ্যে যে হিমোগ্লোবিনটা ছিল সেই হিমোগ্লোবিনটি কি ত্রুটিপূর্ণ, ফলে আরবিসি স্বাভাবিক আকৃতির না হয়ে সে কেমন আকৃতির ধারণ করলো কাস্তে আকৃতির। এর ফলে যে অস্বাভাবিক অবস্থাটার সৃষ্টি হলো তাকে বলা হলো কি সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল মানে কি আরবিসিটি কার মতো দেখতে হয়েছে কাস্তে আকৃতির মতো দেখতে হয়েছে, এই কারণে ওকে বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া বা রক্তাল্পতা। জিনিসটি কি হিমোগ্লোবিন যদি স্বাভাবিকের চেয়ে ত্রুটিপূর্ণ হয় তখন সেই অবস্থাটাকে বলা হয় কি অ্যানিমিয়া। তাহলে এখানে হিমোগ্লোবিন 50% অস্বাভাবিক তৈরি হয়েছে, সেই কারণে একে কি বলা যায় অ্যানিমিয়া। সিকল সেল কেন বলা হলো আরবিসিটি কাস্তে আকৃতি দেখতে হয়ে যায় বলে এখানে যে রোগটা সৃষ্টি হলো সিকল সেল অ্যানিমিয়া, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় এই রকমভাবে সিকল সেল অ্যানিমিয়া দেখা গেল। যদি এই যে জিনটি রয়েছে এইচবিএ এরও যদি মিউটেশন ঘটে যায়, এ কি জিনে পরিণত হলো এস, আর এটি তো ত্রুটিপূর্ণ জিন ছিল এটিও এস। দেখো দুটো এস যদি হয়ে যায় তখন আমরা এই অবস্থাটাকে বলতে পারি কি হোমোজাইগাস।
এই হোমোজাইগাস অবস্থাতে 100% হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ গঠিত হয়। 100% হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয়, ফলে যত আরবিসি থাকবে সমস্ত কিন্তু কাস্তে আকৃতির গঠন হয়ে যাবে। যত আরবিসি থাকবে প্রত্যেকেই কেমন আকৃতি দেখতে হবে, কাস্তে আকৃতি দেখতে হলো। তাহলে এটা ছিল কি আমাদের হোমোজাইগাস। এই অবস্থাতে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না, সেক্ষেত্রে মানুষের কি হয়, মৃত্যু ঘটে। তাহলে আমরা পড়ব কি সিকল সেল অ্যানিমিয়া, যেখানে মানুষটি জীবিত থাকবে, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা। যদি হেটারোজাইগাস অবস্থা দেখা যায় সেক্ষেত্রে একটি স্বাভাবিক একটি ত্রুটিপূর্ণ জিন থাকলো, সেখানে 50% হিমোগ্লোবিন স্বাভাবিক, 50% হিমোগ্লোবিন কী হলো, ত্রুটিপূর্ণ হলো, অর্থাৎ সিকল সেল অ্যানিমিয়া দেখা দিল। দেখো জিনিসটা আরেকটু ভালো করে জানা যাক। দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন দুটো চেন দ্বারা গঠিত, একটি আলফা একটি বিটা। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এই বিটা চেনে কি হয়, ত্রুটি দেখা যায়। কেমনভাবে দেখা যায় ত্রুটিটি দেখি। আমরা যদি দেখি একটি স্বাভাবিক হিমোগ্লোবিন সংশ্লেষণের জিন, এটি হলো HbA জিন। এই জিনটি যে হিমোগ্লোবিন সংশ্লেষণ করে তার বিটা শৃঙ্খলটি আমরা যদি দেখি, ওই বিটা শৃঙ্খল আমরা কি বলেছি যে এই পলিপেপটাইড, বিটা শৃঙ্খল একটি পলিপেপটাইড যা কি করে একাধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। 1 2 3 4 5 6 আরও অ্যামাইনো অ্যাসিড রয়েছে। দেখো এই বিটা শৃঙ্খল অর্থাৎ এটা হচ্ছে পলিপেপটাইড বা প্রোটিন যা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। এই পলিপেপটাইড বা প্রোটিনের একটা প্রান্ত অ্যামাইনো প্রান্ত বলা হয়, আরেকটা প্রান্তের সঙ্গে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে বলে কার্বক্সিল প্রান্ত বলা হয়, আরেকটা প্রান্তকে বলা হয় অ্যামাইনো প্রান্ত বা অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে বলে। এই অ্যামাইনো প্রান্ত থেকে অর্থাৎ বাম দিক থেকে 3 4 5 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড স্থানে স্বাভাবিক হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে যে অ্যামাইনো অ্যাসিডটি থাকে তা হলো গ্লুটামিক অ্যাসিড। এই গ্লুটামিক অ্যাসিড স্বাভাবিক হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে থাকে। তাহলে এটি একটি স্বাভাবিক বিটা শৃঙ্খলযুক্ত হিমোগ্লোবিন। যদি এই HbA জিনটির ত্রুটি ঘটে তখন এটি কিসে পরিণত হয়, HbS জিনে পরিণত হয়। যখনই HbS জিন তৈরি হয় তখনই ওই জিনটি যে বিটা শৃঙ্খল গঠন করে, সেক্ষেত্রে কি হয় দেখো 1 2 3 4 5 6 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড, ওই অ্যামাইনো অ্যাসিডটি এতপর গ্লুটামিক অ্যাসিড না হয়ে ওটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়, ভ্যালিন দ্বারা প্রতিস্থাপিত হয়, ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এই যে শৃঙ্খলটি, এই বিটা শৃঙ্খলটি ত্রুটিপূর্ণ বিটা শৃঙ্খল। তাহলে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখব কি যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনটি তৈরি হয়, তার বিটা শৃঙ্খলটি ত্রুটিপূর্ণ হয়। সেই ত্রুটিপূর্ণ বিটা শৃঙ্খলের 6 নম্বর অ্যামাইনো অ্যাসিডটি স্বাভাবিকভাবে গ্লুটামিক অ্যাসিড হওয়ার কথা, কিন্তু যদি ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হয় সেক্ষেত্রে 6 নম্বরে অ্যামাইনো অ্যাসিডটি গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ওখানে থাকবে কি ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটি ছিল কি সিকল সেল অ্যানিমিয়া। যেখানে আরেকবার ডেফিনেশনটি দেখো, বলা হয়েছে কি যখন একটি জিন পরস্পর সম্পর্কযুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই একটি জিন হলো HbA জিন। এই জিনটি যেই ত্রুটিপূর্ণ হয়ে গেছে তখন কি তৈরি করেছে, HbS। যেই HbS হয়েছে তখন যে রোগটা তৈরি হয়েছে কি সিকল সেল অ্যানিমিয়া। দেখো এই জিনটি একাধারে কি তৈরি করেছে, সিকল সেল অ্যানিমিয়া। ফলে যে বৈশিষ্ট্যগুলি এখানে নিয়ন্ত্রিত হবে বা প্রকাশ করবে সেক্ষেত্রে কি হবে দেখো, যেই সিকল সেল অ্যানিমিয়া হলো তখন ওই ব্যক্তি কলাকোষে অক্সিজেন পরিবহন কম হয়। 50% সিকল সেল অ্যানিমিয়া মানে কাস্তে আকৃতির হয়ে গেছে, অক্সিজেন পরিবহন কম করবে স্বাভাবিকের তুলনায়, তাহলে কলাকোষে অক্সিজেন পরিবহন কম হলো। 2 নম্বর সিকল সেল অ্যানিমিয়া আক্রান্ত ব্যক্তি ম্যালেরিয়া রোগ প্রতিরোধ কম হয়। ম্যালেরিয়া রোগ প্রতিরোধ কম হয়। ম্যালেরিয়ার অন্যতম যে জীবাণু তার নাম হলো প্লাজমোডিয়াম।
এই প্লাজমোডিয়াম এর বসবাসের আদর্শ স্থান হলো এই আরবিসি। যেই সিকল সেল অ্যানিমিয়া আক্রান্ত ব্যক্তি অর্থাৎ হেটারোজাইগাস, হোমোজাইগাস হলে ব্যক্তিটি মারা যাবে, যদি হেটারোজাইগাস ব্যক্তি হয় সেক্ষেত্রে কি হয় দেখো, এর 50% আরবিসি কেমন আকৃতির দেখতে হয়ে গেছিলো, সিকল সেল কাস্তে আকৃতির হয়ে গেছিলো। তাহলে ওই কাস্তে আকৃতির আরবিসিতে প্লাজমোডিয়াম বসবাস করতে পারবে না। তাহলে ওই ব্যক্তিটি কি রোগ প্রতিরোধক্ষম হলো, ম্যালেরিয়া রোগ প্রতিরোধক্ষম হলো। দেখো তাহলে এই একটি জিন সে একাধারে কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, যে সিকল সেল অ্যানিমিয়া হয়েছে ফলে অক্সিজেন পরিবহন কম হয়েছে, অন্যধারে সিকল সেল অ্যানিমিয়া হয়েছে বলে আরও একটি যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করেছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধক্ষম, ওই ব্যক্তিটি ম্যালেরিয়া প্লাজমোডিয়াম দ্বারা আক্রান্ত হয় না। 3 নম্বর যদি দেখা যায় আরও একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তা হলো সিকল সেল আক্রান্ত ব্যক্তিদের বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড প্রত্যেকেরই বৃদ্ধি অস্বাভাবিকভাবে ঘটে, অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। তাহলে আমরা ডেফিনেশনের সঙ্গে সুন্দরভাবে উদাহরণটি বুঝতে পেরেছি। যখন একটি জিন সম্পর্কযুক্ত নয় এমন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে তখন তাকে বলা হবে প্লিওট্রপি। জিনটিকে একটি হিমোগ্লোবিন তৈরির জন্য একটি স্বাভাবিক জিন থাকে HbA জিন। এই HbA জিনটি যেই ত্রুটিপূর্ণ হয়ে গেছিল তখন কিসে পরিণত হয়েছিল, HbS। এই যে জিনটি অর্থাৎ HbA জিনটি যেই একটা জিন মিউটেশন হয়ে গেছে এসে পরিণত হয়েছে, তখন সে যে রোগ সৃষ্টি করেছে সেটাকে বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, যা প্লিওট্রপির গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। এই সিকল সেল অ্যানিমিয়া যখনই হয় তখন একাধারে 3টি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে এই জিনটি, যেগুলো পরস্পর সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ একাধারে সিকল সেল অ্যানিমিয়া যেই হয়েছে কলাকোষে অক্সিজেন পরিবহন কম হচ্ছে, ওই ব্যক্তিটি ম্যালেরিয়া রোগ প্রতিরোধ কম হচ্ছে, ওই ব্যক্তিটির বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ডের বৃদ্ধি অস্বাভাবিক হচ্ছে। এছাড়াও সিকল সেল অ্যানিমিয়া ছাড়াও আমরা আরও একটি উদাহরণ পড়ব, ফিনাইল কিটোনুরিয়া বা PKU। আরও একটি প্লিওট্রপির উদাহরণ হলো ফিনাইল কিটোনুরিয়া বা PKU। দেখো এক্ষেত্রে এটি একটি প্লিওট্রপির উদাহরণ। এটি একটি হলো ফিনাইল কিটোনুরিয়া হলো একটি রোগ যা অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিন নিয়ন্ত্রিত। দেখো ফিনাইল কিটোনুরিয়া এমন একটি রোগ যেখানে এক প্রকার এনজাইম সংশ্লেষণ হয় না, যাকে বলা হয় কি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এই এনজাইমটি সংশ্লেষণ হয় না ফিনাইল কিটোনুরিয়া রোগের ক্ষেত্রে। এটি একটি বংশগত রোগ, অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, ফিনাইল কিটোনুরিয়া বোঝার পূর্বে আমাদেরকে একটু স্বাভাবিকভাবে একটা জিনিস জেনে নিতে হবে। দেখো আমরা খাদ্য গ্রহণ করি, ওই খাদ্য যখন অধিক প্রোটিনযুক্ত খাদ্য যখন আমরা গ্রহণ করি, যেমন মাছ, মাংস, ডিম, ওই যে প্রোটিনযুক্ত খাদ্য আমরা গ্রহণ করলাম তার প্রোটিনের মধ্যে এক প্রকার গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটাকে বলা হয় কি ফিনাইল অ্যালানিন। আমি আগেও বলেছি যে প্রোটিন গঠিত হয় একাধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তাহলে আমরা খাদ্যের মাধ্যমে মাংস, ডিম, মাছ যে গ্রহণ করতেছি ওগুলো এক প্রকার প্রোটিন, ওর মধ্যে প্রোটিন রয়েছে, ওই প্রোটিনের মধ্যে এক প্রকার গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড রয়েছে যাকে বলা হচ্ছে কি ফিনাইল অ্যালানিন। ওই ফিনাইল অ্যালানিন স্বাভাবিকভাবে এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম দ্বারা বিপাক হয়, অর্থাৎ ভেঙে যায়। ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম দ্বারা ভেঙে গিয়ে বা বিপাক হয়ে পরবর্তী এক প্রকার যৌগ গঠন করে যাকে বলা হয় কি টাইরোসিন। এই টাইরোসিন পরবর্তী পর্যায়ে DOPA ডোপামিন নামক এক প্রকার রাসায়নিক উপাদান গঠন করে, এক প্রকার অন্তর্বর্তী যৌগ গঠন করে, তারপর তৈরি করে কি মেলানিন নামক রঞ্জক। এই মেলানিন আমরা জানি কি ত্বকে থাকে, আমাদের ত্বকের স্বাভাবিক বর্ণ নিয়ন্ত্রণ করে। আমি কি বলেছি ফিনাইল কিটোনুরিয়া এমন একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন নিয়ন্ত্রিত রোগ যেই জিনের ত্রুটির ফলে কি হয় ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইম সংশ্লেষণ হয় না।
যেই ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম সংশ্লেষণ হলো না, আমরা যে খাদ্যের মাধ্যমে গ্রহণ করেছিলাম প্রোটিন, তার অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিনও ভেঙে গিয়ে পরবর্তী যৌগ টাইরোসিন গঠন করলো না, পরবর্তী যৌগ ডিওপি তৈরি হলো না, পরবর্তী যৌগ মেলানিনও সংশ্লেষিত হলো না, ত্বকের মেলানিনও সংশ্লেষণ হলো না। তাহলে যেই ত্বকের মেলানিন সংশ্লেষণ হলো না, ত্বকের বর্ণ অত্যাধিক সাদা বর্ণের হয়ে যায় বা কোথাও কোথাও ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যাবে, সেই বিশেষ অবস্থাটাকে বলা হবে অ্যালবিনো। ত্বক অত্যাধিক সাদা বর্ণের হয়ে যায়। স্বাভাবিকের যে ত্বকের বর্ণ অর্থাৎ মেলানিন যদি না থাকে, স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক ত্বকের বর্ণ হয়ে যায়, সেই রূপ অবস্থাটাকে বলা হয় কি অ্যালবিনো। দেখো এই জিনটার দ্বারা অ্যালবিনো ঘটল। একই রকমভাবে এই ফিনাইল অ্যালানিন দেহে এবারে রক্তে কি হলো, সঞ্চিত হতে থাকলো। যেই রক্তে সঞ্চিত হতে থাকলো ফলে ওই যে ফিনাইল কিটোনিউরিয়া এই রোগে আক্রান্ত যে শিশু, তার কি হলো, বিশেষ রোগ ঘটলো, ফিনাইল কিটোনুরিয়া হলো। অর্থাৎ এক্ষেত্রে শিশুটি আরও একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল, মস্তিষ্কের স্থবিরতা বা মেন্টাল রেট্রাডেশন হয়। দেখো কি বললাম, ফিনাইল অ্যালানিন যেই ভাঙন ঘটলো না, পরবর্তী যৌগ টাইরোসিন ডোপামিন মেলানিন তৈরি হলো না, ফলে ত্বকে বর্ণ অস্বাভাবিক হলো, যে বৈশিষ্ট্যটি প্রকাশ পেলো সেটাকে বলা হলো অ্যালবিনো। এরপর ফিনাইল অ্যালানিন ভেঙে গেল না, যত আমরা খাবার গ্রহণ করলাম ফিনাইল অ্যালানিনের পরিমাণ এক সময় কি হলো, বাড়তে থাকলো। যেই বাড়তে থাকলো এক প্রকার রোগ দেখা দিল, সেটার নাম কি, ফিনাইল কিটোনুরিয়া। যেই ফিনাইল অ্যালানিন বাড়লো ফলে সঞ্চিত হলো, রক্তে সঞ্চিত হতে আছে, ফলে শিশুদের ক্ষেত্রে কি দেখা যাবে, মানুষটি অর্থাৎ শিশুটি কি হবে, মানুষের মস্তিষ্কের স্থবিরতা বা মেন্টাল রেট্রাডেশন নামক এক প্রকার অস্বাভাবিক অবস্থা দেখতে পাওয়া যাবে। তাহলে দেখো ফিনাইল কিটোনুরিয়া যে জিনটি, সে এক বা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, অ্যালবিনো, অপরদিকে মস্তিষ্কের স্থবিরতা এই সমস্ত রোগগুলিকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে এটি ছিল প্লিওট্রপির উদাহরণ। একটি গেল কি সিকল সেল অ্যানিমিয়া, আরও একটি হলো কি ফিনাইল কিটোনুরিয়া বা PKU।